সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম আজকে বিশেষ কিছু টিপস ভিডিও নিয়ে। আর আশা রাখছি এই টিপস ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং আমাদের হাজবেন্ডের টাকা সাশ্রয় হবে। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু টিপসগুলো আপনারাও আপনাদের কাজে লাগাতে পারেন। আজকে হলো রাত্রের থেকেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এত আয়োজন দেখে অবাক হচ্ছেন। ভিডিওর প্রথমেই কেন এত প্লেট, চামচ, বাটি দেখাচ্ছি, কারণ একটাই, ভাই বোন মিলে আমাদেরকে, মা বাবাকে আর কি সারপ্রাইজ দিল। তাই সেটা কি সারপ্রাইজ, আর তখন ছিল হলো মা দিবস। তাই শুধু যে মাকেই খাইয়েছে তা কিন্তু নয়, আর জানে ওর মায়ের কি পছন্দ। ছেলে মেয়েরা তো অবশ্যই জানে মা বাবার পছন্দ, যেমনি জানে মা বাবা সন্তানের পছন্দ অপছন্দ, তেমনি হলো সন্তানরাও কিন্তু কম বেশি কিন্তু জানি মা কী পছন্দ করে, বাবা কী পছন্দ করে। তাই আমার ছেলে মেয়ে খুবই ভালো করে জানে আমি চাইনিজ খাবারটা একটু বেশি পছন্দ করি। আর সব দোকানের না, কিছু কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে হলো একেবারে আমার বাসার কাছেই, বেশি না, যারা নাকি পুরান ঢাকায় থাকেন তারা অবশ্যই চিনেন। এই রেস্টুরেন্টটা হলো ওয়ারিতে, তাই এটা কিন্তু অনেকেই চেনেন। এই রেস্টুরেন্টের নামটা হলো সিচুরিয়ান গার্ডেন। আর এটা হলো আমাদের সাবেক ক্রিকেট প্লেয়ার আশরাফুল ভাইয়ার আর কি এই রেস্টুরেন্টটা, চাইনিজ রেস্টুরেন্ট। তা ওনার রেস্টুরেন্টের থেকেই আমরা সবসময় চাইনিজটা যে খেয়ে থাকি। তাই এত গরমের মধ্যে যাওয়া পসিবল ছিল না, আর ভালো লাগছিল না। তখন ভাই বোন মিলে যুক্তি করে আর কি, পরামর্শ করে মা বাবার জন্য, মানে সবার জন্য, আমাদের আর কি করেই সবাই আমরা বাসায় এই যে এত চাইনিজগুলো খাবার নিয়ে আসছে। আর মা দিবসে মা বাবাকে আর কি সারপ্রাইজ দিল। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল। সেখান থেকে আবার ছেলে একটু কেকও নিয়ে আসছিল। তাই যাই হোক, ছেলে আবার তার বন্ধু পাশে ছিল বিধায় তার বন্ধুর জন্য কিন্তু কিছু খাবার পার্সেল করে ও দিয়ে দিয়েছিল। এই তো ছেলের বন্ধুর পার্সেল, ও এটা কিন্তু আলাদা করে ওর জন্য কিনে রেখেছে। তা ওটা আমি আবার ভালো করে প্যাকিং করে রেখে দিলাম, যে ওর বন্ধু আসবে বাসার নিচে তখন ওকে দিয়ে দিবে। তো এইভাবে করে সব খাবারগুলো বের করলাম। প্রথমেই থাই স্যুপ বের করলাম। তাই থাই স্যুপটাই প্রথম আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে হলো অন্য খাবারগুলো অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। কেমন হলো আমাদের বা আমার এই সন্তানদের সারপ্রাইজটা কমেন্ট করে জানাবেন। আর আমার সন্তানদের জন্য সবাই দোয়া রাখবেন। আমিও আপনাদের সবার জন্য, সবার পরিবারের জন্য দোয়া রাখি। তারপরের দিন সকালবেলা আপনার ভাইয়া বেশ পেঁয়াজ নিয়ে আসছিল। এখানে হলো 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছিল। তা পেঁয়াজ ঈদের মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ লাগে সবারই। তা পেঁয়াজের সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এই যে পলিগুলো যে আসে, এই পলিথিনগুলো কিন্তু আমাদের ঈদে অনেক প্রয়োজন পড়ে, মানে অনেক। এখানে দেখা গিয়েছে আমরা যদি পলিথিন বাইরের থেকে এরকম পলিগুলো যদি কিনে আনি, তাহলে কিন্তু বেশ টাকা দিয়েই কিন্তু কেজি দরে কিনে আনতে হয়। আর ঈদের আগে থেকেই যদি এরকম পলিথিনগুলো আমরা বাসায় সুন্দরভাবে র্যাপিং করে রেখে দিই, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু কিছু টাকা আমাদের সাশ্রয় হয়। তাহলে আমরা কিন্তু এভাবে করেও পলিথিনগুলো আমরা রাখতে পারি।
তা জানি এক ইসে বলা চলে যে পলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, পলি ব্যাগে কিছু রাখা যায় না। কিন্তু যেই দেশে আমরা থাকি ওই দেশের সরকারি যদি এটা বন্ধ না করতে পারে তাহলে আমরা কি করব। তার জন্য আমরাও বাধ্য হয়ে এই পলিগুলো আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, বাজার থেকে যখন এই পলি কিনে আনে তখন কিন্তু এই পলিথিনের মধ্যে এমন একটা গিঁট দিয়ে দেয় যে গিঁটটা খোলা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তখন এই গিঁটটি খোলার জন্য যদি না খুলতে পারি তখন কি করি, আমরা জিদ করে পলিটা ছিঁড়ে ফেলি। তার জন্য আমি একটা ছোট টিপস দেখাচ্ছি কিভাবে এই পলির গিঁটগুলো আপনারা লুজ করে পলিটা সংগ্রহ করতে পারি। আমাদের বাসায় কিন্তু সবার ঘরেই এইরকম কাঁটা চামচ থাকে। এইরকম একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচের একটা অংশ দিয়ে এই যে কঠিন একটা গিঁট দেওয়া আছে এই গিঁটটাকে একটু খুঁচিয়ে লুজ করে নেবেন। তারপরেই দেখবেন গিঁটটা একেবারেই অতি সহজে খুলে যায়। তা আপনাদের একটু দেখাচ্ছি, একটু কাছ থেকেই দেখাচ্ছি কিভাবে আমি এই গিঁটটাকে লুজ করে তারপরে খুলে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি কিভাবে পেঁয়াজগুলো সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পেঁয়াজগুলো এভাবে যদি সংরক্ষণ করেন অন্তত পক্ষে 6 মাস পর্যন্ত এই পেঁয়াজগুলো এইভাবে রেখে খেতে পারবেন। তা আমি প্রথমেই মেঝেতে ফ্লোরে আর কি পেঁয়াজগুলো ঢেলে এখান থেকে যেটা নাকি একটু কালচে কালচে দাগ পড়েছে বা একটু নরম নরম দেখা যাচ্ছে তখন আমি ওই পেঁয়াজগুলো আলাদা করে নিচ্ছি। আর যেগুলো নাকি ফ্রেশ পেঁয়াজ সেটাও এখন আমি আলাদা করে রাখবো। আর কিভাবে রাখছি সেটাই এখন আপনাদের সাথে দেখাচ্ছি। সবার ঘরেই কিন্তু কম বেশি শপিং ব্যাগ থাকে। তো এই শপিং ব্যাগের মধ্যে ভরে যদি পেঁয়াজটা একবারে বাতাসে আলো বাতাসের মাঝে রেখে দেন তাহলে কিন্তু পেঁয়াজ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আরেকটা কথা হলো ভালো থাকবে এই কারণেই কিছুদিন পর পরই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজগুলো বের করে বেছে বেছে যেটা নাকি দেখবেন একটু কালচে হয়ে গিয়েছে ওই পেঁয়াজগুলো নিয়ে কিন্তু রান্না করে ফেলবেন। আর ভালো পেঁয়াজগুলো আবার বেছে রেখে দিবেন। এভাবে করে কিন্তু আমরা যদি পেঁয়াজ ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের অনেক টাকা বেঁচেও যায় এবং হলো পেঁয়াজের যখন দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা এভাবে রেখে পেঁয়াজটাকে খেতে পারি। তা আমি ক্যাবিনেটের ভিতরে এই যে এইভাবেও আগের পেঁয়াজ ছিল, এটা 2 মাস আগের পেঁয়াজ, তো সেই পেঁয়াজটাও আমি এরকম বক্সের মধ্যে KFCর যে চিকেনের সাথে বক্স আসে ওইটার মধ্যে আমি রেখে দিয়েছি। এভাবে রাখলেও কিন্তু পেঁয়াজ বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাজার থেকে যখন নাকি এই দারুচিনিগুলো নিয়ে আসে তখন কিন্তু আমরা দেখি দারুচিনির মধ্যে অনেক ময়লা থাকে। তাই এভাবে কিন্তু আপনারা ময়লা সহকারে রাখবেন না। এই আস্ত দারচিনিগুলো কলের নিচে রেখে বা একটা কোনো বোল বা হাঁড়িতে রেখে তারপরে এভাবে একটু করে ভিজিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। তাই আমি একটু আর কি স্ট্রেনারের মধ্যে নিয়ে এটা একটু বেশ কতক্ষণ ভিজিয়ে রেখে কুচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে হলো এটাকে আমি রোদ্রে শুকিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা কিন্তু ঈদের সময় আমাদের বেশ কাজে আসে। তার জন্য আমরা আগে থেকে যদি এই প্রস্তুতি করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায়। চলুন দেখে নিই আরেকটা টিপস। যেহেতু কোরবানি ঈদ তার মানে অনেক আদা রসুনের ব্যবহার হবে। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ আদা নিয়েছি। তা আদাটা আমি একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 কেজি আদার মধ্যে আমি হলো 700 গ্রাম রসুন দেই। তা আপনারা চাইলে এখানে 500 গ্রাম রসুন দিয়েও এই আদা রসুন ব্লেন্ডার করে নিতে পারেন। আদা রসুন যখন বাজার থেকে নিয়ে আসবেন তখন হলো ব্লেন্ডার করার 2 দিন আগেই বা 1 দিন আগে
আদা রসুন এভাবে কুচি করে যদি আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই এবং যখন নাকি আমরা ব্লেন্ডার করব তার কিছুক্ষণ বা 20 মিনিট বা আধা ঘন্টা আগে যদি আদা রসুনটা নামিয়ে রাখি তাহলে দেখা গিয়েছে তখন কিন্তু আদা রসুনটা কিন্তু একবারে নরম হয়ে যায় আর ব্লেন্ডার করতে কিন্তু অনেক সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিন্তু মাস শেষ হলে অনেক টাকা কারেন্ট বিল আসে, তা ওই কারেন্ট বিলটাও কিন্তু আমাদের কম আসবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। তাই এটাও কিন্তু একটা টাকা উপার্জন করার একটা ভালো টিপস। তাই এই যে দেখুন আমি কিন্তু আদা রসুনগুলো মানে আদাগুলো একটা আটার ব্যাগে ভরে তারপরে একটা রাবার দিয়ে বেঁধে তারপরে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিচ্ছি। চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। এখানে এগুলো হলো আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তা অনেক সময় দেখা যায় আমরা কিন্তু আদা রসুন পেস্ট করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেই। তাই ডিপ ফ্রিজে রেখে দিলে হয় কি অনেক সময় দেখা যায় আমাদের মনে থাকে না যে আদা রসুনটা বের করে রান্নার সামনে এনে রেখে দিব। তার জন্য একটা এই টিপসটা একেবারেই একটু দেখবেন, আর এটা করলে আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা নাকি বেশ আদা রসুন আর কি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন তাদের জন্য এই টিপসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি 1 কেজি আদা আর হলো 700 গ্রাম রসুন ব্লেন্ডার করেছি। তাই এখানে হলো আমি বেশ কিছু লবণ দিয়েছি, মানে 2 টেবিল পরিমাণের চাইতে একটু বেশি হবে, ধরুন 3 টেবিল পরিমাণ আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব হলো রান্না করার সয়াবিন তেল। অবশ্যই এই তেলটা দিবেন। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে যতদিন ইচ্ছা ততদিন আদা রসুন ব্যবহার করতে পারেন। আরেকটা টিপস হলো যখন নাকি আমরা ডিপ ফ্রিজে রেখে দেই তখন কিন্তু আদা রসুন দেখবেন নর্মালি একেবারে নামানোর পর শক্ত হার্ড হয়ে যায়। তাই এই তেল আর লবণটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আদা রসুন কোনো ক্রমেই এটা শক্ত হবে না, হার্ড হবে না। তার প্রমাণ আপনাদেরকে আমি সচক্ষে দেখিয়ে দিচ্ছি। তা আমি এগুলো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা যখন নাকি ব্লেন্ড করবেন তখনই কিন্তু ব্লেন্ডার জারে আপনারা আদা রসুনের সাথে এই লবণ আর তেল দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তা আমার কাছে মনে হয় যে এইভাবে সবগুলো করে তারপরে ব্লেন্ডার করলেই তেল আর লবণ দিলে তারপরে একটু মিক্স করে নিলেই আমার কাছে সুবিধা মনে হয়। যাই হোক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে আমি এটা হলো 1 বক্স হলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেটা নাকি আমি প্রতিদিন ব্যবহার করি সেই আদা রসুনটা আমি নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করি। তা চলুন দেখে নেই ডিপ ফ্রিজের আদা রসুনের অবস্থাটা কী। যেই আদা রসুনগুলো আমি প্রতিদিন ব্যবহার করব এই যে সেটা হলো আমি একটা ছোট চামচ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা হলো তারপরের দিন সকালবেলা সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে হলো এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নামানোর পরেই কিন্তু এই যে বরফ হয়ে আছে। তা এখন এই যে আদা রসুনগুলো যে রেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি একটু চামচ দিয়ে, একটু হাত দিলেই দেখবেন এই যে দেখুন চামচ দিয়েই করলে এই যে আদা রসুনগুলো কিন্তু একবারে নরম। এভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন আদা রসুন রেখে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এভাবে করতে পারেন। আর এটি আমি এখন যে কয়টা আপনাদের সাথে টিপস শেয়ার করলাম সবগুলো টিপস কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ টিপস এবং আমাদের হাজব্যান্ডের কিভাবে টাকা সাশ্রয় হবে সেটারই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আপনাদের সাথে আমি কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।